প্রত্যেকটা জীবন্ত জিনিসের ভেতরেই না একটা করে গাইড বুক থাকে, একটা সিক্রেট কোড যেটা ঠিক করে দেয় যে ওরা কি হবে, কেমন করে চলবে। কিন্তু কোডটা আসলে কি, আর লেখাটাই বা থাকে কোথায়? চলেন আজ আমরা এই শতাব্দীর সবচেয়ে বড় সায়েন্টিফিক ডিটেকটিভ স্টোরিটার ভেতরে ঢুকি, সেই মলিকিউলটাকে খুঁজে বের করার গল্প যাকে বলা হয় জীবনের অণু। আর এই প্রশ্নটাই ছিল আসল ধাঁধাটা, একটা রহস্য যেটা সলভ করতে সায়েন্টিস্টদের কয়েক দশক লেগে গেছিল। মানে এমন কি জিনিস আছে যেটা এক জেনারেশন থেকে পরের জেনারেশনে সব ইনফরমেশন বয়ে নিয়ে যায়? সেটা কি প্রোটিন নাকি অন্য কিছু? এই খোঁজটাই কিন্তু আমাদের সোজা নিয়ে যাবে বায়োলজির একদম সেন্টারে। তো আমাদের এই ইনভেস্টিগেশনের প্রথম যে বড় ক্লুটা পাওয়া গেল, সেটা ছিল একটা অদ্ভুত রহস্যময় জিনিস যা একটা জীবকে আরেকটা জীবে বদলে দিতে পারত। বিজ্ঞানীরা এর নাম দিয়েছিলেন ট্রান্সফর্মিং প্রিন্সিপাল বা রূপান্তরকারী নীতি। এটাই ছিল ফার্স্ট হিন্ট যে জেনেটিক ইনফরমেশন আসলে কোনো একটা ফিজিক্যাল জিনিসের মাধ্যমেই এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ব্যাপারটা একবার ভেবে দেখুন তো, এমন একটা জিনিস যেটা মরা সেল থেকে ইনফরমেশন নিয়ে একটা জ্যান্ত সেলকে পুরোপুরি বদলে দিতে পারে। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? এটাই ছিল সেই সময়ের একটা যুগান্তকারী আইডিয়া। মানে জীবনের যে কোড, সেটা আসলে কোনো একটা কেমিক্যাল মলিকিউলের মধ্যেই লুকিয়ে আছে, যেটা এক সেল থেকে আরেক সেলে যেতে পারে। কিন্তু প্রশ্নটা হলো, সেই মলিকিউলটা আখির কি? আচ্ছা, এবার ফ্রেডরিক গ্রিফিথের এই এক্সপেরিমেন্টটা একটু দেখা যাক। দেখেন উনি কি করলেন। নিরীহ ব্যাকটেরিয়া একা কিন্তু কিচ্ছু করতে পারল না। আবার যে মারাত্মক ব্যাকটেরিয়াগুলোকে উনি তাপ দিয়ে মেরে ফেলেছিলেন, ওরাও কোনো ক্ষতি করতে পারল না। কিন্তু আসল ম্যাজিকটা হলো যখন এই দুটোকে একসাথে মেশানো হলো। তখন কি হলো? নিরীহ ব্যাকটেরিয়াগুলো হঠাৎ করে মারাত্মক হয়ে গেল। তার মানেটা কি দাঁড়ালো? সোজা কথায়, ওই মরা ব্যাকটেরিয়া থেকে কোনো একটা রূপান্তরকারী নীতি জ্যান্ত ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে তাকে পুরোপুরি বদলে দিয়েছে। আসল রহস্যটা কিন্তু এখানেই লুকিয়েছিল। গ্রিফিথের এই পরীক্ষার পর থেকেই তো আসল খেলাটা শুরু হলো। একটা রেস শুরু হয়ে গেল এই রহস্যময় মলিকিউলটাকে খুঁজে বের করার, এর স্ট্রাকচারটা কেমন সেটা জানার। বিজ্ঞানীরা তখন বুঝতে পারছিলেন যে তারা এমন কিছুর একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন যেটা বায়োলজির সবকিছু, মানে সবকিছুই বদলে দেবে। এই টাইমলাইনটা একবার দেখুন, কি অবিশ্বাস্য স্পিডে আবিষ্কারগুলো হচ্ছিল। প্রথমে 1944-এ অ্যাভেরি আর তার টিম ডিএনএকে সেই রূপান্তরকারী নীতি হিসেবে আইডেন্টিফাই করলেন। এরপর 1950-তে চার্গাফ কিছু নিয়ম বের করলেন যেটার গঠনটা বুঝতে একটা বড় ক্লু দিল। তারপর 1952-তে হার্শে-চেজ এক্সপেরিমেন্ট ফাইনালি প্রমাণ করে দিল যে হ্যাঁ, ডিএনএ হলো সেই জেনেটিক ম্যাটেরিয়াল, প্রোটিন নয়। আর শেষে 1953-তে রোজালেন ফ্র্যাঙ্কলিনের সেই অসাধারণ এক্স-রে ছবির ডেটা ব্যবহার করে ওয়াটসন আর ক্রেগ শেষ পর্যন্ত পাজলটার সমাধান করেই ফেললেন। আর সেই সমাধানটা কি ছিল জানেন? ডাবল হেলিক্স, মানে একটা প্যাঁচানো সিঁড়ির মতো দেখতে একটা স্ট্রাকচার। এটা যে কি বিশাল একটা আবিষ্কার ছিল, কারণ এই গঠনটা দেখা মাত্রই ইনস্ট্যান্টলি পরিষ্কার হয়ে গেল যে জেনেটিক ইনফরমেশন কিভাবে কপি হতে পারে। জীবনের পুরো সিক্রেট কোডটা আসলে একটা সুন্দর প্যাঁচানো সিঁড়ির মধ্যে সাজানো। আচ্ছা, এই সিঁড়িটা আসলে কি দিয়ে তৈরি সেটা একটু দেখি। দেখুন, সিঁড়ির যে দুটো রেলিং বা পাশের অংশ, সেগুলো তৈরি হয় সুগার আর ফসফেট দিয়ে। আর সিঁড়ির যে ধাপগুলো, সেগুলো তৈরি হয় 4টে জিনিস দিয়ে, যাদের বলে নাইট্রোজেন বেস। নামগুলো হলো এ, টি, সি আর জি। কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সবচেয়ে মজার ব্যাপারটা হলো এদের জোড়া বাঁধার নিয়মটা। এ সব সময় টি এর সাথে জোড়া বাঁধবে আর জি সব সময় সি এর সাথে। ব্যাস, এই সিম্পল নিয়মটার মধ্যেই কিন্তু জীবনের সমস্ত ইনফরমেশন কোড করে রাখা আছে। ওকে, তো আমরা এখন জানি ডিএনএ জিনিসটা কি, দেখতে কেমন। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা কাজ করে কিভাবে? মানে ডিএনএর ভেতরে থাকা এই ইনফরমেশনগুলো ব্যবহার করে কিভাবে একটা পুরো জীব তৈরি হয় আর চলে? এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে বায়োলজির একটা মূল নীতির মধ্যে, যেটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। ব্যাপারটা খুব সহজ করে ভাবা যায়। ধরুন, ডিএনএ হলো একটা মাস্টার ব্লুপ্রিন্ট, একটা বাড়ির মূল নকশা, যেটা খুব সাবধানে কোষের নিউক্লিয়াসের ভেতরে রাখা আছে। এখন যখন কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য তথ্যের দরকার হয়, তখন তো আর পুরো মাস্টার ব্লুপ্রিন্টটা বাইরে নিয়ে আসা যায় না, তাই না? তখন কি করা হয়? ওই ব্লুপ্রিন্টের একটা ছোট্ট অংশের ফটোকপি করা হয়। এই ফটোকপিটাই হলো
আরএনএ। এরপর কোষের মধ্যে থাকা যে ফ্যাক্টরি মানে রাইবোজোম তারা এই ফটোকপিটা পড়ে আর সেই অনুযায়ী প্রোটিন তৈরি করে। আর এই প্রোটিনগুলোই আমাদের শরীরের সব কাজ করে। ডিএনএ আর আরএনএর মধ্যে এই পার্থক্যগুলো কিন্তু খুব জরুরি। দেখুন, ডিএনএ হলো ডাবল স্ট্র্যান্ডের আর ভীষণ স্টেবল। কারণটা সোজা, এটা হলো আমাদের আসল জেনেটিক ব্লুপ্রিন্ট, একে নষ্ট হতে দেওয়া যাবে না। অন্যদিকে আরএনএ হলো সিঙ্গল স্ট্র্যান্ডের আর এটা টেম্পোরারি। এর একটাই কাজ, মেসেজটা পৌঁছে দেওয়া। কাজ শেষ, এর আর দরকার নেই। ঠিক যেমন আমরা কোনো দামি দলিলের ফটোকপি ব্যবহার করি আসলটাকে সুরক্ষিত রাখার জন্য। ডিএনএর এই কোডটা আবিষ্কার করার পর থেকে আমরা কিন্তু একদম একটা নতুন যুগে ঢুকে পড়েছি। এখন আমরা শুধু এটাই জানি না যে জীবনের কোডটা কিভাবে লেখা থাকে, আমরা এখন সেই কোডটা পড়তেও পারি। আর এই ক্ষমতাটা আমাদের সায়েন্স, আমাদের সমাজ সবকিছুকে একেবারে বদলে দিয়েছে। ৩০০ কোটি, হ্যাঁ ঠিকই শুনছেন, আমাদের মানব জিনোমে প্রায় ৩০০ কোটি বেস পেয়ার আছে, ভাবা যায়? আর হিউম্যান জিনোম প্রজেক্টের মাধ্যমে বিজ্ঞানীরা আমাদের এই বিশাল জীবনের বইয়ের প্রত্যেকটা অক্ষর আদ্যোপান্ত পড়তে পেরেছেন। এটা নিঃসন্দেহে মানব ইতিহাসের সবচেয়ে বড় অর্জনগুলোর মধ্যে একটা। আর এই কোডটা পড়তে পারার ক্ষমতা আমাদের হাতে তুলে দিয়েছে এক অবিশ্বাস্য শক্তি। একবার ভাবুন, ফরেনসিক সায়েন্সে এক ফোঁটার রক্ত বা একটা চুল থেকে অপরাধীকে খুঁজে বের করা, মেডিসিনে জেনেটিক রোগগুলো বোঝা, এমনকি ক্যান্সারের মতো রোগের জন্য একদম পার্সোনালাইজড ট্রিটমেন্ট তৈরি করা। আবার ধরুন, আমাদের পূর্বপুরুষ কারা ছিলেন সেই ইতিহাস খুঁজে বের করা। এই সবকিছুই সম্ভব হয়েছে একটাই কারণে, কারণ আমরা এখন জীবনের ভাষায় কথা বলতে শিখে গেছি। তো আমরা জীবনের গোপন রহস্য খোঁজা দিয়ে শুরু করেছিলাম, আর এখন সেই রহস্যের সমাধান পর্যন্ত চলে এসেছি। একটা লম্বা জার্নি, তাই না? কিন্তু এখন আমাদের সামনে একটা নতুন আর হয়তো আরও অনেক বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে। যখন আমরা এই জীবনের বইটা শুধু পড়তেই পারি না, বরং এডিটও করতে পারি, তখন সেই ক্ষমতাটা আমরা কিভাবে ব্যবহার করব? এর উত্তরটা কিন্তু ভবিষ্যতের হাতেই।